আগাথা ক্রিস্টি বিশ্ব গোয়েন্দা সাহিত্যের সম্রাজ্ঞী, যাঁর সৃষ্ট বিখ্যাত গোয়েন্দা চরিত্রের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ও জনপ্রিয় হলেন এরকুল পোয়ারো। সূক্ষ্ম বিচার বুদ্ধি দিয়ে গূঢ় রহস্যের নিখুঁত বিশ্লেষণ একমাত্র তাঁর দ্বারাই সম্ভব। নমস্কার শ্রোতা বন্ধুরা, সাহিত্যের সেরা সময়ে আজ থাকছে লেখিকা আগাথা ক্রিস্টির সৃষ্টি ডিটেকটিভ পোয়ারোর তদন্ত কাহিনী। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে দ্য লার্নিয়ান হাইড্রা। এরকুল পোয়ারো উৎসুক দৃষ্টি মেলে সামনের ভদ্রলোকের দিকে তাকালেন। ডাক্তার চার্লস ওল্ডফিল্ডের বয়স 40-এর কাছাকাছি। মাথার চুলে কেবল কপালের দুপাশে সামান্য তামাটে রং ধরেছে। নীল চোখজোড়ায় কেমন যেন একটা বিভ্রান্ত দৃষ্টি। আচরণেও দ্বিধা আর জড়তার লক্ষণ। বিশেষত কিভাবে নিজের বক্তব্য গুছিয়ে বলবেন সেটাই যেন ভেবে পাচ্ছেন না ভদ্রলোক। ঈষৎ তোতলানো গলায় তিনি বলতে শুরু করলেন, মসিহে পোয়ারো, আমি আপনার কাছে একটা অদ্ভুত অনুরোধ নিয়ে হাজির হয়েছি। এমনকি আপনার কাছে এসেও আমার চিন্তাভাবনার বিন্দুমাত্র লাঘব হচ্ছে না, কারণ আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি এ ধরনের ব্যাপারে কারোর কিছু করা সম্ভব নয়। আপন মনে বিড়বিড় করে উঠলেন এরকুল পোয়ারো। সে বিচারটা আপনি আমার ওপরই ছেড়ে দিচ্ছেন না কেন? কেন জানি না, আমার মনে হলো আপনি হয়তো। মাঝপথে থেমে গেলেন ডাক্তার ওল্ডফিল্ড। এরকুল পোয়ারো শেষ করলেন কথাটা। আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারবো, তাই তো? দেখা যাক, হয়তো আমার পক্ষে সম্ভবও হতে পারে। বলুন, আপনার সমস্যাটা কি? ওল্ডফিল্ড নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। তার দু চোখের দিশেহারা দৃষ্টি আবার নতুন করে লক্ষ্য করলেন পোয়ারো। দেখুন মসিয়ে পোয়ারো, পুলিশের কাছে গেলে আমার কোনো লাভই হবে না। তারা আমার সমস্যার কোনো সমাধানই করতে পারবে না। অথচ এটা দিনের পর দিন দুর্বিষহ হয়ে উঠছে। আমি যে কি করি! একটা হতাশার সুর ফুটে উঠল তাঁর কণ্ঠস্বরে। কথা বলতে বলতে ভেঙে পড়লেন ভদ্রলোক। কোনটা দুর্বিষহ হয়ে উঠছে বলছেন? গুজব। অথচ ব্যাপারটা খুবই সাধারণ মসিয়ে পোয়ারো। বছরখানেক আগে আমার স্ত্রী মারা গেছেন। মৃত্যুর কয়েক বছর আগে থেকেই ও অবশ্য পঙ্গু হয়ে শয্যাশায়ী ছিল, কিন্তু তা সত্ত্বেও ওরা বলছে, সকলেই বলছে আমি নাকি ওকে মেরে ফেলেছি, বিষ খাইয়েছি। ও, পোয়ারো মাথা নাড়লেন। আপনি কি সত্যিই বিষ খাইয়েছিলেন নাকি? মসিয়ে পোয়ারো! চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন ডাক্তার ওল্ডফিল্ড। স্থির হন ডাক্তারবাবু, দয়া করে বসুন। পোয়ারো বললেন, বেশ, তাহলে ধরে নেওয়া গেল আপনি আপনার স্ত্রীকে বিষ খাওয়াননি। আচ্ছা, আপনার কাজ কারবার সম্ভবত মফস্বলের দিকে, তাই না? হ্যাঁ, বার্কশায়ারে লকবোরো মার্কেটে আমি প্র্যাকটিস করি। ওখানকার লোকেরা যে গুজব ছড়াতে ওস্তাদ তা আমি আগেই জানতাম, কিন্তু সেটা যে এরকম ভয়াবহ আকার নেবে তা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। চেয়ার আর একটু টেনে সামনে ঝুঁকে বসলেন ডাক্তার ওল্ডফিল্ড। আমি যে কি অবস্থায় আছি তা আপনি ধারণাও করতে পারবেন না মসিয়ে পোয়ারো। প্রথম প্রথম কিছু বুঝতে পারতাম না, কিন্তু ক্রমশই লক্ষ্য করতে লাগলাম লোকে আমার সঙ্গে ঠিকমতো মিশতে চাইছে না, সর্বদাই যেন এড়িয়ে চলছে। প্রথমটা ভেবেছিলাম এটা বোধহয় আমার স্ত্রীর মৃত্যুর জন্য সমবেদনা জানানোর একটা ভঙ্গি, তাই অতটা গুরুত্ব দিইনি। কিন্তু এরপরই ব্যাপারটা অত্যন্ত গোলমেলে হয়ে উঠল।
রাস্তাঘাটে কোনো পরিচিত লোকের সঙ্গে দেখা হলেই দেখি সে আমাকে এড়ানোর জন্য রাস্তা পার হয়ে অন্য ফুটপাতের দিকে চলে যাচ্ছে। আমার প্র্যাকটিসও একটু একটু করে কমে এলো। যেখানেই যাই দেখি আশেপাশের লোক আমাকে হাঁ করে দেখছে আর নিজেদের মধ্যে চাপা গলায় ফিসফিস করছে। এমনকি এর মধ্যে বিশ্রী ভাষায় লেখা কয়েকটা চিঠিও আমি পেয়েছি। অল্প থেমে আবার বলে চললেন ডাক্তার ওল্ডফিল্ড, এর প্রতিকার কিভাবে করা যায় আমার মাথায় আসছে না। এই জঘন্য চক্রান্ত আর অহেতুক মিথ্যে বদনামের হাত থেকে কিভাবে রেহাই পাবো তাও বুঝতে পারছি না। কেউই যখন সামনাসামনি কিছু বলতেই চাইছে না, তখন আপনি এর প্রতিবাদ করবেন কি করে বলুন? আমি অসহায়, সবটাই আমার হাতের বাইরে। বুঝতে পারছি আমি এইভাবেই ধীরে ধীরে শেষ হয়ে যাব। পয়রো চিন্তাকুলভাবে মাথা নাড়লেন। গুজব হলো অনেকটা 9 মাথাওয়ালা হাইড্রা দানবের মতো, যার কোনো বিনাশ নেই, কারণ এর একটা মাথা কাটলেই সে জায়গায় সঙ্গে সঙ্গে 2টো মাথা গজিয়ে ওঠে। ম্লান স্বরে ডাক্তার ওল্ডফিল্ড বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমার এতে কিচ্ছু করণীয় নেই। প্রতিকারের কোনো রাস্তাই আমার কাছে খোলা নেই। আপনিই ছিলেন আমার শেষ ভরসা, কিন্তু এখন বুঝছি আপনারও কিছু করা সম্ভব নয়। পয়রো কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, আমি অবশ্য সুনিশ্চিতভাবে কোনো কথা দিতে পারছি না ডাক্তার ওল্ডফিল্ড, তবে আপনার সমস্যা শুনে কৌতূহল অনুভব করছি। আমি এই বহু মাথাওয়ালা দানবের সঙ্গে একবার লড়াই করে দেখতে চাই, তবে তার আগে এই জঘন্য গুজবের উৎপত্তি সম্বন্ধে আমার আরও কিছু জানা দরকার। আপনি বললেন বছরখানেক আগে আপনার স্ত্রী মারা গেছেন। আচ্ছা, কী রোগে তিনি মারা যান বলুন তো? গ্যাস্ট্রিক আলসার। মৃতদেহ কি পরীক্ষা করে দেখা হয়েছিল? না, অনেক দিন ধরেই ও গ্যাস্ট্রিক আলসারে ভুগছিল। পয়রো মাথা নাড়লেন। আজকাল প্রায় সকলেই জানে মানুষের দেহে গ্যাস্ট্রিক আলসার আর আর্সেনিক বিষ প্রয়োগের লক্ষণ প্রায় একই ধরনের। গত 10 বছরের মধ্যে অন্তত 4টে এমন খুনের ঘটনা ধরা পড়েছে যাতে ডাক্তারেরা প্রথমে কোনো সন্দেহই করতে পারেননি। তাদের সার্টিফিকেট অনুযায়ী সেই সব দেহ কবরস্থ করা হয়েছিল। পরে মৃতদেহ খুঁড়ে পরীক্ষা করে ধরা পড়ে মৃত্যুর কারণ ছিল আর্সেনিক প্রয়োগ। আচ্ছা, আপনাদের মধ্যে বয়সে বড় কে ছিলেন? ও আমার থেকে বছর 5-এর বড় ছিল। কতদিন বিয়ে হয়েছিল আপনাদের? তা ধরুন 15 বছর হবে। আপনার স্ত্রী কি কোনো সম্পত্তি রেখে গেছেন? হ্যাঁ, ওদের বাড়ির অবস্থা খুবই ভালো ছিল। প্রায় 30,000 পাউন্ডের মতো সম্পত্তিও রেখে গেছে। অনেক টাকা দেখছি। সবটাই কি আপনাকে দিয়ে গেছেন? হ্যাঁ। আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? ভালো তো? নিশ্চয়ই। ধরুন কোনো ঝগড়াঝাঁটি বা বিবাদ বিসম্বাদ? না, মানে ইতস্তত করতে লাগলেন চার্লস ওল্ডফিল্ড। আমার স্ত্রী একটু খিটখিটে স্বভাবের ছিল। রুগ্ন পঙ্গু হয়ে যাবার পরে তার মেজাজ সবসময় তিরিক্ষি হয়ে থাকত। তাকে শান্ত করাই ছিল একটা বিরাট সমস্যা। সেই সময়ে আমিও ওর চক্ষুশূল হয়ে উঠেছিলাম। পয়রো মাথা নাড়লেন। হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি। এই প্রকৃতির মহিলাদের সম্বন্ধে আমারও খানিকটা অভিজ্ঞতা আছে। এদের ধারণা তাদের সব সময় অবহেলা করা হচ্ছে। এর ধাক্কাটা সবটাই গিয়ে পড়ে স্বামীর ওপর, যার ফলে স্ত্রীর মৃত্যু হলে দুঃখ পাওয়া দূরে থাক, বরং খুশি হন তারা। ডাক্তার ওল্ডফিল্ডের ঠোঁটের ফাঁকে ম্লান হাসি ফুটে উঠল। তিনি বললেন, আপনি একেবারে খাঁটি কথাই বলেছেন মসিয়ে পয়রো। তার পরিচর্যার জন্য কোনো নার্স, সঙ্গিনী বা কোনো বিশ্বস্ত পরিচারিকা ছিল কি?
একজন নার্স ছিল, ভদ্রমহিলা, অত্যন্ত বুদ্ধিমতী এবং দক্ষ। তার মুখ থেকে গুজব ছড়াবে বলে তো মনে হয় না। বুদ্ধিমতী আর দক্ষদেরও ভগবান একটা জীব দিয়েছেন ডাক্তারবাবু, আর তারা যে সব সময় সেটা বিচক্ষণতার সঙ্গেই ব্যবহার করেন এ কথাও জোর দিয়ে বলা যায় না। আমার দৃঢ় বিশ্বাস এই গুজব সৃষ্টির মূলে সেই নার্স থেকে শুরু করে বাড়ির ঝি, চাকর এবং অন্যান্য সকলেরই কিছু না কিছু অবদান আছে। একটা মুখরোচক কেচ্ছা রটাবার মতো পরিবেশ আপনার ওখানে ছিল, যেটা গ্রামের লোকেরা বেশ ভালোভাবেই সদ্ব্যবহার করেছে বলে আমার মনে হয়। এবার আপনাকে আরও একটা প্রশ্ন করি, মহিলাটিকে? আপনার কথা ঠিক মতো বুঝতে পারলাম না, রাগত কণ্ঠে বললেন ডাক্তার ওল্ডফিল্ড। অমায়িক সুরে পয়রো বললেন, না বোঝার মতো কিছু তো বলিনি ডাক্তারবাবু। আমি বলতে চাইছি, কে সেই মহিলা যার সঙ্গে আপনার নাম যুক্ত হয়ে এই গুজবের সৃষ্টি হয়েছে? কঠিন ভাব ফুটে উঠল ডাক্তার ওল্ডফিল্ডের মুখে। চোখের দৃষ্টি শীতল। চেয়ার ছেড়ে উঠে পড়লেন তিনি। বললেন, এ ঘটনার মধ্যে কোনো মহিলা নেই। আমি খুবই দুঃখিত মসিয়ে পয়রো, আপনার অযথা সময় নষ্ট করে গেলাম। দরজার দিকে এগিয়ে গেলেন ডাক্তার ওল্ডফিল্ড। পয়রো বললেন, আমিও যথেষ্ট দুঃখ পেলাম ডাক্তারবাবু। আপনার সমস্যা শুনে আমি কৌতূহল অনুভব করেছিলাম। আপনাকে সাহায্য করতেও আমার আপত্তি ছিল না, কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা খোলাখুলি না জানালে আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। আমি আপনার কাছে কোনো কিছুই গোপন করিনি। না, আপনি আমায় সব খুলে বলেননি ডাক্তারবাবু। যেতে যেতে ডাক্তার ওল্ডফিল্ড ঘুরে দাঁড়ালেন। এ ঘটনায় যে কোনো মহিলা থাকবে এ ধারণাই বা আপনি করলেন কি করে? ডাক্তারবাবু, আপনি কি ভাবেন স্ত্রীলোকের স্বভাব চরিত্র সম্বন্ধে আমি একেবারেই অজ্ঞ? আমি জানি এ ধরনের গ্রাম্য গুজব সবসময় ব্যক্তিগত জীবনের উপর ভিত্তি করেই গড়ে ওঠে। উত্তর মেরুতে স্ফূর্তি করতে যাবার জন্যে বা শুধুমাত্র একা শান্তিতে বসবাসের উদ্দেশ্যে কেউ যদি নিজের স্ত্রীকে বিষ খাওয়ায়, তবে তাতে গ্রামের লোকেরা মোটেই উৎসাহিত হয় না। কিন্তু যদি দেখা যায় কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে এই খুন হয়েছে, তাহলে আর দেখতে হবে না। গুজব তখন তরতর করে ছড়িয়ে পড়বে, কেউ রুখতে পারবে না। এটাই হলো সাধারণ মনস্তত্ত্ব। ওল্ডফিল্ড বিরক্তির সুরে বললেন, লোকে যদি আমার নামে মিথ্যে গুজব ছড়িয়ে বেড়ায়, তার জন্য আমি নিশ্চয়ই দায়ী হতে পারি না। না না, সেজন্য আপনাকে কখনোই দায়ী করা যায় না। এবার আপনি যদি অনুগ্রহ করে আবার চেয়ারে বসেন আর আমি তখন যে প্রশ্নটা করেছিলাম তার জবাব দেন, তাহলে হয়তো কিছু একটা সমাধানের পথ পাওয়া যেতে পারে। ধীর মন্থর পায়ে, যেন সম্পূর্ণ অনিচ্ছা সহকারে ফিরে ডাক্তার ওল্ডফিল্ড আবার চেয়ারে বসে পড়লেন। পয়রোর দিকে চোখ তুলে তাকিয়ে তিনি বললেন, আমার মনে হয় সম্ভবত ওরা মিস মনক্রিফের নাম এতে জড়িয়ে দিতে চাইছে। জিন মনক্রিফ আমার ডিসপেন্সারিতে কাজ করে, অত্যন্ত ভদ্র মেয়ে সে। কতদিন উনি আপনার কাছে কাজ করছেন? বছর 3 হবে। আপনার স্ত্রী তাকে পছন্দ করতেন কি? না, মানে ঠিক। ভদ্রমহিলাকে উনি হিংসে করতেন না তো? এটা সম্পূর্ণ হাস্যকর ব্যাপার মসিয়ে পয়রো। মৃদু হাসলেন পয়রো। স্ত্রীলোকের সন্দেহ তো প্রবাদেই ছড়িয়ে আছে, তবে আমার অভিজ্ঞতা থেকে আপনাকে এটুকু বলতে পারি, স্ত্রীদের এই সন্দেহ অমূলক আর বিদ্বেষপ্রসূত হোক না হোক, খোঁজ নিলে দেখবেন এর পেছনে কোনো না কোনো সত্য কারণ নিশ্চয়ই আছে। একটা কথা আছে না, খরিদ্দার সবসময় উচিত কথা বলে। হিংসুটে স্বামী স্ত্রীর সম্পর্কে ওই একই কথা ঘাটে। হয়তো তাদের কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকে না, কিন্তু দেখা গেছে তাদের কথাই শেষ পর্যন্ত ফলে যায়। তার প্রতিবাদ করে উঠলেন ডাক্তার ওল্ডফিল্ড, অসম্ভব!
আমি জিন মনক্রিফকে এমন কোনো কথা বলিনি যা শুনে আমার স্ত্রীর মনে কোনো সন্দেহ জাগতে পারে। হতে পারে, তবে এজন্য আমি আপনাকে যা বললাম সে কথার কোনো পরিবর্তন হবে না। পয়রো ঝুঁকে বসলেন, তারপর সহৃদয় কণ্ঠে বললেন, ডাক্তার ওল্ডফিল্ড, আমি আপ্রাণ চেষ্টা করব আপনাকে সাহায্য করার, তবে আপনি কিন্তু আমার কাছে কোনো কিছু গোপন করার চেষ্টা করবেন না। হ্যাঁ, একটা কথা সত্যি করে বলুন তো, এটা কি সত্যি নয় যে আপনার স্ত্রীর মৃত্যুর কিছুদিন আগে থেকেই আপনি তাকে অবহেলা করতে শুরু করেছিলেন? কিছুক্ষণ কোনো কথা বললেন না ডাক্তার ওল্ডফিল্ড, যেন মনে মনে ভেবে নিলেন কি জবাব দেবেন। শেষ পর্যন্ত বললেন, এটাই আমাকে ভাবিয়ে তুলেছে, তবে হতাশা হলে তো আমার চলবে না। আমার কেবলই মনে হচ্ছে একমাত্র আপনার ওপরই আমি ভরসা করতে পারি। বিশ্বাস করুন মসিয়ে পয়রো, আমি আপনাকে সবই খুলে বলেছি। স্ত্রীর প্রতি আমার তেমন আকর্ষণ কোনোদিনই ছিল না, যদিও স্বামী হিসেবে আমার যতটুকু কর্তব্য তাতে আমি কোনোদিনই অবহেলা করিনি। তবে স্ত্রীর প্রতি ভালোবাসা বলতে যা বোঝায় তা আমি কোনোদিনই অনুভব করতে পারিনি। আর সেই ভদ্র মহিলা জিন? ডাক্তারের কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। এ ধরনের মিথ্যে একটা গুজবের সৃষ্টি না হলে আমি হয়তো এরই মধ্যে তার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলতাম। পয়রো গা এলিয়ে বসলেন। যাক, এতক্ষণে তাহলে আসল ঘটনাটা জানা গেল। ঠিক আছে ডাক্তার ওল্ডফিল্ড, আমি আপনার কেস নিচ্ছি, তবে মনে রাখবেন প্রকৃত সত্য বের করতে আমি কিন্তু দ্বিধা করব না। তিক্ত কণ্ঠে ডাক্তার ওল্ডফিল্ড বললেন, প্রকৃত সত্যে আমার কোনো ক্ষতি হবে না মসিয়ে পয়রো, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। একবার আমার মনে হয়েছে এ ব্যাপারটা তদন্ত করাতে পারলে বোধহয় নিজের নির্দোষিতারই প্রমাণ দিতে পারব, কিন্তু পরক্ষণেই আবার ভেবেছি যে এতে আমার আবার কোনো লাভ হবে না, কারণ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ না হলেই বরং তারা এই মিথ্যে প্রচারের সুযোগটা আরও বেশি করে নিতে পারবে। ওরা হয়তো তখন বলবে, প্রমাণ পাওয়া গেল না তো কি হয়েছে, আগুন ছাড়া তো আর ধোঁয়ার সৃষ্টি হতে পারে না। পয়রোর দিকে করুণ চোখে তাকালেন ডাক্তার ওল্ডফিল্ড। বলুন মসিয়ে পয়রো, এই দুঃস্বপ্নের হাত থেকে রেহাই পাওয়ার কি কোনো উপায় আছে? পয়রো চিন্তাকুলভাবে মাথা নাড়লেন। উপায় নিশ্চয়ই কিছু আছে, দেখা যাক কি করা যায়। এরকুল পয়রো তার খাস ভৃত্য জর্জকে বললেন, জর্জ, চলো একবার গ্রামের দিকে যাওয়া যাক। সত্যি বাবু? শান্ত প্রকৃতির জর্জের স্বরে উৎসাহের সুর ফুটে উঠল। আর আমাদের যাত্রার উদ্দেশ্য হবে 9 মাথাওয়ালা এক দানবের বিনাশ করা। তাই নাকি বাবু? লচনেসের সেই দৈত্যটার মতো? আমি কোনো রক্ত মাংসের জীবের কথা বলিনি জর্জ, এই দৈত্যকে ধরা বা ছোঁয়া যায় না। ও, আমি তাহলে ঠিক বুঝতে পারিনি বাবু। রক্ত মাংসের শরীর হলে তার নাগাল পাওয়া খুব একটা শক্ত হতো না, কিন্তু কোনো গুজবের উৎস খুঁজে পাওয়া রীতিমতো কঠিন ব্যাপার। সে তো বটেই বাবু, গুজব যে কার দ্বারা কিভাবে প্রথম রটে সেটা বোঝা চারটিখানি কথা নয়। ঠিকই বলেছ জর্জ। ডাক্তার ওল্ডফিল্ডের অতিথি না হয়ে একটা স্থানীয় হোটেলে ওঠা সাব্যস্ত করলেন পয়রো। তার প্রথম অনুসন্ধান শুরু হলো জিন মনক্রিফকে নিয়ে। দীর্ঘাঙ্গী মেয়েটির মাথার চুল তামাটে, আয়ত নীল দু চোখে সতর্ক দৃষ্টি। পয়রোর বক্তব্য শোনার পর মেয়েটি বলল, তাহলে ডাক্তার ওল্ডফিল্ড আপনার কাছে গিয়েছিলেন? অবশ্য কদিন ধরেই তিনি এ কথাটা চিন্তা করছিলেন। মেয়েটির কথার মধ্যে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। পয়রো বললেন, আপনার কি এতে মত ছিল না? পয়রোর দিকে চোখ মেলে তাকালো মেয়েটি।
নিষ্প্রাণ কণ্ঠে প্রশ্ন করল, আপনি এতে কি করতে পারেন? হয়তো সমস্যা সমাধানের কোনো রাস্তা খুঁজে পাওয়া যেতে পারে। শান্ত সুরে জবাব দিলেন পয়রো। কিভাবে? ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করল জিন মনক্রিফ। আপনি কি পাড়ায় পাড়ায় ঘুরে বয়স্কদের মুখ চাপা দিয়ে বলবেন, দয়া করে আপনারা এ ধরনের মিথ্যে গুজব ছড়াবেন না, এর দ্বারা বেচারি ডাক্তার ওল্ডফিল্ডের ক্ষতি হচ্ছে? আর তারাও বিগলিত হয়ে বলবে, না না, আমরা ওসব করব কেন? ডাক্তার ওল্ডফিল্ডের মতো ভালো মানুষ তার স্ত্রীকে বিষ খাওয়াতে পারেন এ কথা আমরা বিশ্বাসই করি না। অবশ্য ভদ্রলোক শেষ দিকে তার স্ত্রীর প্রতি একটু অবহেলা দেখিয়েছিলেন, আর অত অল্প বয়সী একটা মেয়েকে নিজের ডিসপেন্সারির কাজে নেওয়াও তার উচিত হয়নি। তা বলে ভাববেন না ওদের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক ছিল। বলতে বলতে থেমে গেল মেয়েটি। অতি উত্তেজনার বশে শ্বাস প্রশ্বাসের গতি দ্রুত হয়ে উঠল। মুচকি হেসে পয়রো বললেন, এখানকার বাসিন্দাদের সম্বন্ধে আপনার ভালোই জ্ঞান আছে দেখছি। তিক্ত কণ্ঠে মেয়েটি জবাব দিল, হ্যাঁ, আমি তাদের হাড়ে হাড়ে চিনি। সমস্যা সমাধানের কোনো রাস্তার কথা ভাবছেন কি? আমার মনে হয় এর একমাত্র উপায় হলো ডাক্তারবাবুকে এখানকার সব কিছু গুটিয়ে অন্য কোথাও গিয়ে প্র্যাকটিস শুরু করা। গুজব সে জায়গায় পৌঁছবে না বলছেন? কাঁধ ঝাঁকালো জিন মনক্রিফ। একটু ঝুঁকি তো ওকে নিতেই হবে। কিছুক্ষণ চুপচাপ থেকে মনে মনে পরবর্তী প্রশ্ন ভেবে নিলেন পয়রো। আপনি কি ডাক্তার ওল্ডফিল্ডকে বিয়ে করবেন, মিস মনক্রিফ? এ প্রশ্নে জিন মনক্রিফের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা দিল না। ছোট্ট করে জবাব দিল, ও আমার কাছে এখনো কোনো বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি। কেন? জিন মনক্রিফের আয়ত নীল চোখ দুটো মুহূর্তের জন্য অগ্নিশিখার মতো জ্বলে উঠল। পরক্ষণেই শান্ত স্বরে জবাব দিল, কারণ আমি তার যত অশান্তির মূল। আপনার মতো একজন স্পষ্টবাদিনী পাওয়াও ভাগ্যের কথা। আপনার কাছে মন খুলে কথা বলতে আমার কোনো আপত্তি নেই। যখন শুনলাম সকলে বলে বেড়াচ্ছে আমাকে বিয়ে করার জন্যই নাকি চার্লস তার বউয়ের কাছ থেকে মুক্তি চেয়েছিল, তখন মনে হলো ওকে বিয়ে করা মানেই ওদের রটনাকে আরও সুযোগ করে দেওয়া। তার থেকে আমাদের বিয়ে না হওয়াই ভালো, এ বরং ব্যাপারটা থিতিয়ে যেতে পারে। কিন্তু তাও শেষ পর্যন্ত হলো না তো? না, হলো না। ব্যাপারটা একটু অস্বাভাবিক নয় কি? এখানে এত মজার খোরাক পাবে কি করে বলুন না? তিক্ত কণ্ঠে বলল জিন মনক্রিফ। পয়রো প্রশ্ন করলেন, আপনি কি সত্যিই ডাক্তার ওল্ডফিল্ডকে বিয়ে করতে চান? হ্যাঁ, ওর সঙ্গে আলাপ হবার পর থেকেই আমি এটা ভেবেছি। খুব সহজভাবে জবাব দিল মেয়েটি। তাহলে ওনার স্ত্রীর মৃত্যুতে আপনার সুবিধেই হয়েছে বলুন? তা বলতে পারেন। মিসেস ওল্ডফিল্ডের সঙ্গে কারোরই সদ্ভাব ছিল না। সত্যি কথা বলতে কি, আমি তার মৃত্যুতে খুশি হয়েছি। আপনি খুবই স্পষ্টভাষী দেখছি। মৃদু হেসে পয়রো বললেন। তিক্ত হাসি ফুটে উঠল জিন মনক্রিফের দু ঠোঁটের ফাঁকে। পয়রো বললেন, আপনার কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই। বলুন। আমার মনে হয় এখন চরম ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই। তাই বলছিলাম, কেউ একজন, সম্ভব হলে আপনি নিজেই স্বরাষ্ট্র দফতরে চিঠি দিন। একটু খুলে বলুন মসিয়ে পয়রো। জিন মনক্রিফের কণ্ঠস্বরে উদ্বেগ ফুটে উঠল। আমার মতে এই গুজব নিষ্পত্তির একমাত্র রাস্তা হলো ভদ্রমহিলার মৃতদেহ কবর থেকে তুলে একবার বৈজ্ঞানিক পরীক্ষা করে দেখা। এক পা পিছিয়ে দাঁড়ালো জিন মনক্রিফ। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। পয়রো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে লক্ষ্য করতে লাগলেন। বলুন ম্যাডমোয়েজেল। জিন মনক্রিফ শান্ত স্বরে জবাব দিল, আমি আপনার প্রস্তাবে রাজি নই মসিয়ে পয়রো। কিন্তু কেন?
এই মৃত্যু যদি স্বাভাবিক প্রমাণিত হয় তাহলেই গুজব ছড়ানো বন্ধ হয়ে যাবে, তাই নয় কি? হ্যাঁ, সেরকম প্রমাণ হলে অবশ্য হবে। আপনি কথাটা ভেবে বলছেন তো, ম্যাডমোয়াজেল? অসহিষ্ণু কণ্ঠে জিন মনক্রিফ উত্তর করল, আমি কি বলছি আমি তা জানি। আপনি বোধহয় আর্সেনিক বিষের কথা ভাবছেন তো? আপনার ধারণা দেহটা একবার তুললেই আপনি প্রমাণ করতে পারবেন আর্সেনিক বিষ দেওয়া হয়নি, তাই তো? কিন্তু তাকে যদি অন্য বিষ খাওয়ানো হয়ে থাকে, 1 বছর বাদে সেই বিষের অস্তিত্ব ডাক্তারি পরীক্ষাতেও ধরা পড়বে কিনা আমার সন্দেহ আছে। এসব সরকারি ডাক্তারদের আমি ভালোভাবেই চিনি। তারা যদি একবার বলে মৃত্যুর কারণ ধরা যাচ্ছে না, ব্যাস, তাহলে আর দেখতে হবে না, কাউকেই তখন আর ঠেকানো যাবে না। কিছুক্ষণ নীরব থেকে মনে মনে চিন্তা করে নিলেন পয়রো। অবশেষে বললেন, গ্রামে এ ধরনের গুজব কার দ্বারা সবচেয়ে বেশি ছড়ানো সম্ভব বলে আপনি মনে করেন? ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভেবে নিল মনক্রিফ। তারপর জবাব দিল, আমার মনে হয় বয়স্ক লিথেরানি এসব বিষয়ের শিরোমণি। ভদ্রমহিলার সঙ্গে আমার আলাপ করিয়ে দিতে পারেন? খুব সাধারণভাবে আর কি, তিনি যেন আবার কিছু বুঝতে না পারেন। খুব সহজ হবে না, তবে দেখব চেষ্টা করে। এই বুড়িগুলো সকালে ঠিক এই সময়ই বাজার করতে বেরোয়। বড় রাস্তা ধরে হাঁটলে হয়তো তার দেখা পাওয়া যেতে পারে। কিছু দূর এগোনোর পরই পোস্ট অফিসের ঠিক পাশে জিন মনক্রিফ হঠাৎ দাঁড়িয়ে পড়ে এক মাঝবয়সী মহিলার সঙ্গে কথা জুড়ে দিল। ভদ্রমহিলা বেশ লম্বা, কৃষ্ণকায় গরম, দীর্ঘ নাক, দু চোখ তীক্ষ্ণ, অনুসন্ধানী দৃষ্টি। সুপ্রভাত মিস লিথেরান। সুপ্রভাত জিন। আজকের আবহাওয়াটা বড় চমৎকার, তাই না? কথা বলতে বলতেই তিনি জিন মনক্রিফের সহচরটির দিকে এক পলক তাকিয়ে নিলেন। জিন বলল, আসুন আলাপ করিয়ে দিই। ইনি হলেন মসিয়ে পয়রো, এখানে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছেন। ধুমায়িত চায়ের কাপে আস্তে আস্তে চুমুক দিয়ে বাড়ির কর্ত্রীর সঙ্গে আলাপ জমাতে চেষ্টা করলেন এরকুল পয়রো। এই ছোট্টখাট্ট বিদেশি লোকটির এখানে আসার উদ্দেশ্য জানার জন্যই মিস লিথেরান পয়রোকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। পয়রো কিছুক্ষণ অবান্তর আলোচনা করে বৃদ্ধার কৌতূহল আরও কিছুটা বাড়িয়ে দিলেন। তারপর একসময় সুযোগ বুঝে ঝুঁকে বসে বললেন, মিস লিথেরান, আপনি দেখছি আমার থেকেও অনেক বেশি বুদ্ধি ধরেন। আমার এখানে আসার উদ্দেশ্যটা ধরে ফেলেছেন তো? আমি স্বরাষ্ট্র দফতরের অনুরোধে এখানে এসেছি, কিন্তু একটা অনুরোধ করি মিস লিথেরান। কণ্ঠস্বর খাদে নামিয়ে আনলেন পয়রো। দয়া করে এটা কাউকে বলবেন না। অবশ্যই অবশ্যই। উত্তেজনায় চনমন করে উঠলেন মিস লিথেরান। স্বরাষ্ট্র দফতর থেকে এসেছেন? মিসেস ওল্ডফিল্ডের বিষয়ে কিছু নয় তো? পয়রো ধীরে ধীরে বেশ কয়েকবার ঘাড় নাড়লেন। আচ্ছা আচ্ছা। মনোরম উত্তেজনায় তার এই একটি শব্দ উচ্চারণের মধ্যেই যেন স্বরগ্রামের সব কটি সুর ঝংকার দিয়ে উঠল। পয়রো বললেন, বুঝতেই পারছেন এটা কত গুরুত্বপূর্ণ ব্যাপার। মৃতদেহ কবর থেকে তোলার প্রয়োজন আছে কিনা সে সম্পর্কে আমাকে ওদের কাছে রিপোর্ট দিতে হবে। মিস লিথেরান যেন আঁতকে উঠলেন। আপনি তাহলে কবর থেকে মৃতদেহটা তোলার ব্যবস্থা করছেন? কি সাংঘাতিক! কি সাংঘাতিকের বদলে কি চমৎকার বললেই বোধহয় কথাটা তার গলার সুরের সঙ্গে ঠিকমতো খাপ খেত। এ বিষয়ে আপনার কি মত মিস লিথেরান? আপনি ভয় পাচ্ছেন এতে? না, তা নয়, তবে আমরা এ যুগের লোক নই তো, যে জন্যে। তাহলে আপনি বলতে চাইছেন এটা সম্পূর্ণ গুজব? না, মানে ঠিক কথা বলতে গেলেও আবার বিবেকে বাধে,
কিছুটা সত্যি এর মধ্যে নিশ্চয়ই আছে। সেই যে কথায় বলে না, আগুন ছাড়া ধোঁয়ার উৎপত্তি হয় না। আমিও ঠিক একই কথা ভাবছিলাম। চেয়ার ছেড়ে উঠতে উঠতে পয়রো বললেন, তাহলে আপনার উপর বিশ্বাস রাখতে পারি তো, মেডময়েজেলে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কাউকে কিচ্ছু জানাবো না মসিয়ে পয়রো, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। মৃদু হেসে পয়রো বিদায় নিলেন। সদর দরজার কাছে আসতেই মিস লিথরানের অল্প বয়সী পরিচারিকাটি তার দিকে কোট আর টুপি এগিয়ে ধরল। পয়রো তাকে মৃদুস্বরে বললেন, মিসেস ওল্ডফিল্ডের মৃত্যুর বিষয়ে তদন্ত করতে আমি এখানে এসেছি। কথাটা তোমাকে বলে রাখলাম, কাউকে কিন্তু জানিয়ে দিও না এটা। গ্ল্যাডি নামে পরিচারিকাটি আর একটু হলেই ছাতা রাখার তাকের ওপর উল্টে পড়ে যেত। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, ও তাহলে ডাক্তারবাবুই তার বউকে খুন করেছিলেন বাবু? কিছুদিন আগে তোমারও তাই সন্দেহ ছিল, তাই না? আমার নয় বাবু, বিয়াত্রিচই প্রথম সন্দেহ করেছিল। ডাক্তারবাবুর বউ যখন মারা যান তখন ও ওখানেই কাজ করতো, তো যে কারণে হয়তো কিছু। সে কি মনে করে এর মধ্যে কোনো গণ্ডগোল আছে? ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল শব্দটা ব্যবহার করলেন পয়রো। হ্যাঁ, উত্তেজিতভাবে ঘাড় নেড়ে জানালো গ্ল্যাডি। এমনকি বিয়াত্রিচ আমাকে এ কথাও জানিয়েছে, নার্স হ্যারিসনও নাকি ব্যাপারটা আঁচ করতে পেরেছিলেন। নার্স হ্যারিসন থাকেন কোথায়? উনি এখন মিস ব্রিস্টোর দেখাশোনা করছেন। গ্রামের শেষ দিকে বড় গাড়ি বারান্দাওয়ালা একটা বাড়িতে উনি থাকেন। বাড়িটা দেখলেই আপনি চিনতে পারবেন। কিছুক্ষণ পরে নার্স হ্যারিসনের সঙ্গে দেখা করলেন পয়রো। গুজব সৃষ্টির মূল উৎসটা এরই সবচেয়ে ভালো জানবার কথা। ভদ্রমহিলার 40-এর কাছাকাছি বয়স হলেও এখনও সৌন্দর্য হারাননি। তার শান্ত মুখশ্রীর মধ্যে ম্যাডোনার সৌন্দর্য লুকিয়ে রয়েছে। ডাগর দু চোখে ফুটে রয়েছে আশ্চর্য এক কোমল শ্রী। শান্ত হয়ে অত্যন্ত মনোযোগ সহকারে তিনি পয়রোর বক্তব্য শুনলেন। তারপর ধীরে ধীরে মুখ খুললেন। হ্যাঁ, এ ধরনের নোংরা গল্পের কথা আমারও কানে এসেছে। আমি বহু চেষ্টা করেও এটা বন্ধ করতে পারিনি। অবশ্য লোকেরও দোষ দিতে পারি না। মুখরোচক গল্প পেলে তারাই বা শান্ত হয়ে থাকে কি করে বলুন না? কিন্তু কিছু একটা এর মধ্যে নিশ্চয়ই আছে। তা না হলে এত বড় একটা মিথ্যে গুজব তো হঠাৎ গজিয়ে উঠতে পারে না। এ কথার কোনো জবাব দিলেন না নার্স হ্যারিসন। তার চোখে মুখে অস্বস্তিকর অবস্থাটা আরও প্রকট হয়ে উঠল। যেন দিশেহারা হয়ে তিনি মাথা নাড়লেন। হয়তো এমনও হতে পারে ডাক্তার ওল্ডফিল্ডের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না, এই জন্যেই হয়তো গুজবটা সৃষ্টি হয়েছে। নার্স হ্যারিসন মাথা নেড়ে প্রতিবাদ করে উঠলেন, না না, ওটা ভুল কথা। ডাক্তার ওল্ডফিল্ড স্ত্রীর প্রতি যথেষ্ট কর্তব্যপরায়ণ ছিলেন। তিনি তাহলে স্ত্রীকে ভালোবাসতেন? সামান্য ইতস্তত করে নার্স হ্যারিসন বললেন, না, তা আমি ঠিক বলতে চাই না। কারণ মিসেস ওল্ডফিল্ড ছিলেন অত্যন্ত জটিল প্রকৃতির মহিলা। তাকে সন্তুষ্ট করা ছিল এক দুঃসাধ্য ব্যাপার। কেউ তাকে দেখছে না, সকলেই তাকে অবহেলা করছে, এই কথা নিয়েই 24 ঘন্টা তিনি নালিশ জানাতেন। তার মানে আপনি বলছেন তিনি তার অসুখটা অতিরঞ্জিত করে সকলের সামনে উত্থাপন করতেন? মাথা নেড়ে পয়রোর কথায় সায় জানালেন নার্স হ্যারিসন। হ্যাঁ, স্নেহের রোগের চেয়ে মনের রোগটাই তার ছিল বেশি। তার এই অসুস্থতা বেশিরভাগই নিজেরই কল্পনা। কিন্তু তা সত্ত্বেও, স্বস্তির স্বরে বললেন পয়রো, তিনি মারা যান। হ্যাঁ, তা ঠিকই।
পয়রো তীক্ষ্ণ দৃষ্টিতে নার্স হ্যারিসনের ভাবভঙ্গি নিরীক্ষণ করতে লাগলেন। মানসিক অস্থিরতা আর অনিশ্চয়তার চিহ্ন স্পষ্টই তার মুখে ফুটে উঠেছে। পয়রো বললেন, আমার যতদূর ধারণা, আমি নিশ্চিতই বলতে পারি যে এই গুজব সৃষ্টির সূত্রপাত কিভাবে হয় তা নিশ্চয়ই আপনার জানা আছে। নার্স হ্যারিসনের গালে রক্তিম আভা দেখা দিল। মানে, আমি সঠিক বলতে না পারলেও কিছুটা আন্দাজ করতে পারি। আমার যতদূর ধারণা এর প্রথম সূত্রপাত করে বিয়াত্রিচ, আর এর কারণটাও সম্ভবত আমার জানা আছে। একটু খুলে বলুন তো। নার্স হ্যারিসন অসংলগ্নভাবে বলে চললেন, আসলে কি হয়েছে জানেন, আমি একদিন ডাক্তার ওল্ডফিল্ড আর মিস মনক্রিফের মধ্যে কিছু গোপন কথাবার্তা দৈবক্রমে শুনে ফেলেছিলাম। আমি নিশ্চিত বিয়াত্রিচও কথাটা শুনেছিল, তবে ও সেটা স্বীকার করবে বলে আমার মনে হয় না। কথাগুলো কি? দু এক মুহূর্ত চুপচাপ থেকে যেন সমস্ত ঘটনাটা স্মরণ করার চেষ্টা করলেন নার্স হ্যারিসন। শেষে বলতে শুরু করলেন, মিসেস ওল্ডফিল্ডের মৃত্যুর সপ্তাহ তিনেক আগেকার ঘটনা এটা। ওরা খাবার ঘরে বসেছিলেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ জিন মনক্রিফের গলা শুনতে পেলাম। উনি বলছিলেন, আর কতদিন অপেক্ষা করব বলো চার্লস, আর যে পারছি না। এরপরই ডাক্তার ওল্ডফিল্ডের গলা পেলাম, আর বেশি দিন নয়, তুমি বিশ্বাস রাখো আমার উপর। জিন মনক্রিফ তখন আবার বলে উঠলেন, আমার আর ধৈর্য নেই চার্লস, তুমি কি মনে করো এতেই সব ঠিক হয়ে যাবে? ডাক্তার ওল্ডফিল্ড তাকে সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয়ই, আর কোনো গন্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা নেই। সামনের বছরে এই সময় আমাদের বিয়ে হয়ে যাবে, দেখে নিও। একটু থেমে নার্স হ্যারিসন আবার বলতে শুরু করলেন, সেই প্রথম ওদের সম্পর্কের কথা জানলাম মসিয়ে পয়রো। বুঝলাম ডাক্তার ওল্ডফিল্ড আর মিস মনক্রিফের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক আছে। ডাক্তারবাবু যে জিন মনক্রিফকে পছন্দ করেন তা অবশ্য আমি আগেই জানতাম, এমনকি ওদের বন্ধুত্বের সম্পর্কের কথাও আমার অজানা ছিল না। কিন্তু সত্যি কথা বলতে কি, এর আগে এর থেকে বেশি কিছু আমি ধারণা করতে পারিনি। কথাটা শোনার পর নিচে না নেমে আবার উপরে উঠে গেলাম। আমি এত আশ্চর্য হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না। সেই সময় রান্নাঘরের দরজাটা ফাঁক থাকাতে দেখেছিলাম ভেতরে বিয়াত্রিচ ছিল। তাই সেও যে কথাগুলো শুনেছে এ বিষয়ে কোনো সন্দেহই নেই। তবে ওরা যেভাবে কথা বলছিলেন তাতে অর্থ দুরকম হতে পারে। হয়তো ডাক্তার ওল্ডফিল্ড বুঝতে পেরেছিলেন তার স্ত্রী এত অসুস্থ যে বেশি দিন বাঁচবার কোনো সম্ভাবনা নেই। আমার মনেও হয় এই কথাটাই বলতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিয়াত্রিচের মতো মুখ্য মেয়ে সেটা আর বুঝবে কি করে বলুন? সে হয়তো ধরে নিয়েছে ওরা দুজনে মিলে মিসেস ওল্ডফিল্ডকে হত্যার চক্রান্ত করছে। কিন্তু আপনার ধারণা সেটা সত্যি নয়? না, নিশ্চয়ই না। পয়রো অনুসন্ধানী দৃষ্টিতে নার্স হ্যারিসনকে লক্ষ্য করতে লাগলেন। মাদাম, আমার মনে হয় আপনি আরও কিছু জানেন, কিন্তু আমার কাছে বলতে চাইছেন না। নার্স হ্যারিসনের গাল লাল হয়ে উঠেছে। তীব্র প্রতিবাদ করে উঠলেন তিনি, না না, আমি আর কিছুই জানি না মসিয়ে পয়রো। এর মধ্যে না বলার মতো কি থাকতে পারে? সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা হয়তো। নার্স হ্যারিসন মাথা দোলালেন। বিপর্যস্ত ভাবটা আবার ফিরে এলো। পয়রো গম্ভীর মেজাজে বললেন, স্বরাষ্ট্র দফতর হয়তো মিসেস ওল্ডফিল্ডের মৃতদেহ পরীক্ষা করার ব্যবস্থা করবে। ও না! নার্স হ্যারিসনের চোখে মুখে আতঙ্কের ছায়া ফুটে উঠল। কি সাংঘাতিক ব্যাপার! আপনি কি এটা দুঃখজনক বলে মনে করছেন? শুধু দুঃখজনক নয়, আমার কাছে ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। এ নিয়ে কি সাংঘাতিক সমালোচনা শুরু হবে আপনি ভাবতে পারছেন?
এটা ডাক্তার ওল্ডফিল্ডের পক্ষে কতখানি ক্ষতিকারক হবে বলুন তো? এ ব্যবস্থা ওর পক্ষে ভালো হবে না বলছেন? কেন? আপনি বলছেন কি? পয়রো বললেন, ভদ্রলোক যদি সত্যি নিরপরাধ হয়ে থাকেন তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে নয় কি? প্রশ্ন করে পয়রো চুপ করে গেলেন। বুঝলেন তার কথাটা নার্স হ্যারিসন হয়তো কিছুটা হৃদয়ঙ্গম করতে পেরেছেন। কয়েক মুহূর্তের জন্যে মহিলার ভ্রু জোড়া ঈষৎ কুঁচকে উঠল। গভীর দীর্ঘশ্বাস ফেলে তিনি পয়রোর দিকে তাকালেন। আমি এ কথাটা ভেবে দেখিনি, খুব সহজ গলায় বললেন তিনি। অবশ্য এছাড়া অন্য কোনো রাস্তাও নেই। ঘরের ছাদে এক নাগাড়ে কতগুলো দুমদুম শব্দ হলো। চমকে উঠলেন নার্স হ্যারিসন। এরে, মিস ব্রিস্টো ডাকাডাকি করছেন। ওনার বিশ্রাম শেষ হয়ে গেছে। ওকে চা দিয়ে আমি একটু বেরোবো। ঠিক আছে মসিয়ে পয়রো, আপনি ঠিকই বলেছেন। মৃতদেহ একবার ডাক্তারি পরীক্ষা করাতে পারলেই সব ব্যাপারটা চমৎকার মীমাংসা হয়ে যাবে। বেচারি ডাক্তার ওল্ডফিল্ড অন্তত তখনই বিশ্রী গুজবের হাত থেকে রেহাই পাবেন। পয়রোর সঙ্গে করমর্দন করে তাড়াতাড়ি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। এরখোল পয়রো ডাকঘর পর্যন্ত হেঁটে গেলেন। তারপর সেখান থেকে লন্ডনে টেলিফোনে যোগাযোগ করলেন। দূরভাষে ভেসে এলো একটা খিটখিটে কণ্ঠস্বর। আপনি এসব নিয়ে কেন মিথ্যে মাথা ঘামাচ্ছেন মসিয়ে পয়রো? আপনি কি নিশ্চিত এটা আমাদের ব্যাপার? এসব গ্রাম্য গুজব সম্বন্ধে আপনার তো ভালোই জ্ঞান থাকার কথা। শেষে দেখবেন একটা ভিত্তিহীন কোনো ঘটনা। পয়রো বললেন, কিন্তু এ ব্যাপারটার মধ্যে বিশেষ কিছু বিশেষত্ব আছে। বেশ, আপনি যখন বলছেন তাই মেনে নিলাম। অবশ্য আপনার কথা প্রায়ই ফলে যায়, এও সত্যি। কিন্তু সমস্তটাই যদি ভিত্তিহীন দেখা যায় তাহলে কিন্তু আমরা আপনার ওপর সন্তুষ্ট হব না, মনে রাখবেন। আপন মনে হাসলেন পয়রো। বিড়বিড় করে বললেন, না, অন্তত আমি এতে সন্তুষ্ট হব। কি বলছেন ঠিক বুঝতে পারলাম না। না, কিছু নয়, এমনি। টেলিফোন নামিয়ে রাখলেন তিনি। পয়রো এবার ডাকঘরের ভেতরে ঢুকলেন। কাউন্টারের কাছে এগিয়ে গিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, মাদাম, আমাকে একটা তথ্য জানাতে পারেন? ডাক্তার ওল্ডফিল্ডের বাড়িতে বিয়াত্রিচ নামে যে পরিচারিকাটি কাজ করত, আমি তার ঠিকানা জানতে চাই। বিয়াত্রিচ কিং? ও তো এরপর আরও দুটো বাড়িতে কাজ করেছে। এখন মস নদীর ধারে মিসেস মার্লের কাছে রয়েছে। ধন্যবাদ জানিয়ে পয়রো দুখানা পোস্টকার্ড আর কিছু ডাক টিকিট কিনলেন। আর সেই কেনার ফাঁকেই মিসেস ওল্ডফিল্ডের মৃত্যুর প্রসঙ্গ উত্থাপন করলেন। মেয়েটির চোখে আচমকা এক চোরা চাউনি ফুটে উঠল। সেটা তার নজর এড়াল না। মেয়েটি বলল, হঠাৎ মারা গেলেন ভদ্রমহিলা, তাই না? লোকে তো এখন এই নিয়ে খুব আলোচনা করছে, আপনিও নিশ্চয়ই শুনেছেন। এক ঝলক কৌতূহলী দৃষ্টি ফুটে উঠল ওর চোখে। আপনি কি সেই জন্যেই বিয়াত্রিচ কিং এর খোঁজ করছেন? ওর হঠাৎ ওখান থেকে কাজ ছেড়ে চলে আসা আমাদের সবাইকেই অবাক করেছে। অনেকের ধারণা ও বোধহয় কিছু জানে। কি জানি, জানতেও পারে হয়তো। ওর আকার ইঙ্গিত দেখে তো সেই রকমই মনে হয়। বেঁটেখাটো আকৃতির মেয়ে বিয়াত্রিচ কিং। দেখে মনে হয় চাপা প্রকৃতির। গলাটা ফোলা ফোলা, বোধহয় গলগণ্ড আছে। বাইরে বোকা বোকা ভাব দেখাতে চাইলেও চোখের দিকে তাকালেই বোঝা যায় বেশ বুদ্ধি ধরে মেয়েটা। তার কাছ থেকে কথা আদায় করা যে সহজ হবে না, এটা পরিষ্কার জানিয়ে দিল সে। আমি এ বিষয়ে বিন্দু বিসর্গ জানি না। ওখানে কি হয়েছে তাও আমার জানা নেই। ডাক্তারবাবু আর তার বউয়ের মধ্যে কোন কথাটা আপনি বলছেন তাও তো বুঝতে পারছি না। দরজায় আড়ি পাতা আমার স্বভাব নয়। পয়রো প্রশ্ন করলেন, তুমি আর্সেনিক বিষের নাম শুনেছ কখনো? চাপা রাগে লাল হওয়া বিয়াত্রিচের চোখ দুটো হঠাৎ উৎসাহে ঝলমল করে উঠল। তাহলে
ওষুধের শিশিতে ওই বিষটাই ছিল? কোন ওষুধের শিশি? পয়রো আগ্রহের সঙ্গে প্রশ্ন করলেন। যে ওষুধটা মনক্রিফ দিদি আমার দিদিমণির জন্য তৈরি করে দিয়েছিলেন। নার্স দিদি খুব ঘাবড়ে গিয়েছিলেন ওষুধটা দেখে। আমি তাকে দেখেই বুঝেছিলুম। তিনি ওষুধটা একবার জিভে চেখে নিয়ে বার কয়েক গন্ধ শুকে দেখেন। তারপর শিশিটা বেসিনে উপুড় করে দিয়ে কলের জল ভরে রাখেন। ওষুধটাও অবশ্য জলের মতোই সাদা ছিল। এরপর মনক্রিফ দিদি আমার দিদিমণির জন্য 1 কাপ চা তৈরি করে এনে দেন। কিন্তু নার্স দিদি সেটাও পাল্টে দিয়ে নতুন 1 কাপ চা তৈরি করে দিয়েছিলেন। উনি বলেন চাটা নাকি গরম ছিল না, তাই উনি নতুন করে তৈরি করে দিলেন। এসবই আমার চোখে দেখা। আমি তখন ভেবেছিলাম নার্সরা যেমন অকারণে হুড়োহুড়ি করে সেই রকমই বুঝি উনি করছেন। কিন্তু এখন বুঝছি এর পেছনে অন্য কারণ ছিল। পয়রো মাথা দোলালেন। তুমি মনক্রিফ দিদিকে পছন্দ করতে, বিয়াত্রিজ? খুব খারাপ লাগতো না। উনি অবশ্য একলা থাকতেই পছন্দ করতেন। উনি যে ডাক্তারবাবুকে ভালোবাসেন তা তার চাউনি দেখলেই বোঝা যায়। পয়রো চিন্তান্বিতভাবে ঘাড় নাড়লেন। বিয়াত্রিজের সঙ্গে দেখা করে পয়রো সোজা হোটেলে ফিরে এসে জর্জকে ডেকে কিছু নির্দেশ দিলেন। ডক্টর অ্যালান গার্সিয়া 2 হাত ঘষতে ঘষতে পয়রোর দিকে চোখ পিটপিট করে তাকালেন। আশা করি এবারেও আপনার অনুমান অভ্রান্ত বলেই প্রমাণিত হবে মসিয়ে পয়রো। আপনার তো কোনোদিন ভুল হয় বলে জানি না। পয়রো বললেন, এ আপনার বিনয়ের কথা ডক্টর গার্সিয়া? আপনি ব্যাপারটা ধরলেন কিভাবে? শুধু কি গুজবের উপর ভিত্তি করে? মৃদু হাসলেন পয়রো। সেই যে আপনারা বলেন না, গুজব বা কেচ্ছা ছড়ানোর সময় মানুষের জিভ বর্ণময় হয়ে ওঠে। পরের দিন ট্রেনে করে আবার লকবড়ো মার্কেটে ফিরে এলেন পয়রো। সমস্ত অঞ্চলটায় মৌমাছির মতো গুঞ্জন শুরু হয়েছে। শবদেহ তোলার পর থেকেই সারা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সেটা পরীক্ষা করার পর রিপোর্ট বের হতে অবস্থা তুঙ্গে গিয়ে ঠেকেছে। পয়রো প্রায় 1 ঘন্টা হলো হোটেলে এসে উঠেছেন। সবেমাত্র তিনি মধ্যাহ্নভোজ শেষ করেছেন, এমন সময় খবর পেলেন এক ভদ্রমহিলা তার সঙ্গে দেখা করতে চান। নার্স হ্যারিসন হাজির হলেন। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো গর্তে ঢুকেছে। সোজা পয়রোর দিকে এগিয়ে গেলেন তিনি। এসব কি সত্যি মসিয়ে পয়রো? এর মধ্যে কোনো গন্ডগোল নেই তো? পয়রো অতি বিনয়ের সঙ্গে তাকে চেয়ারে বসতে ইঙ্গিত করলেন। হ্যাঁ, একজনের মৃত্যু ঘটাবার পক্ষে যতখানি দরকার তার চাইতে অনেক বেশি পরিমাণে আর্সেনিক তার পাকস্থলিতে পাওয়া গেছে। নার্স হ্যারিসন প্রায় চিৎকার করে উঠলেন। আমি কল্পনাও করতে পারি না, এক মুহূর্তের জন্য ভাবতে পারিনি। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন তিনি। পয়রো অমায়িক ভঙ্গিমায় বললেন, সত্য কোনোদিন চাপা থাকে না মাদাম। ফোঁপাতে ফোঁপাতে নার্স হ্যারিসন প্রশ্ন করলেন, ওর কি তাহলে ফাঁসি হয়ে যাবে? এখনই সে কথা বলা যায় না, অনেক কিছুই প্রমাণ করতে হবে। তার কতটা সুযোগ ছিল, কিভাবে বিষ সংগ্রহ করেন, কিসের মাধ্যমে বিষ প্রয়োগ করেন, সবই জানতে হবে। কিন্তু মসিয়ে পয়রো, ধরুন তিনি যদি এসব কিছু না করে থাকেন, যদি সবটাই তার অজ্ঞাতে ঘটে থাকে? সেক্ষেত্রে অবশ্য কাঁধ ঝাঁকালেন পয়রো। তিনি বেকসুর মুক্তি পেয়ে যাবেন। নার্স হ্যারিসন মৃদু স্বরে বললেন, একটা কথা আপনাকে আমার আগেই জানানো উচিত ছিল, তবে এটা তেমন গুরুত্বপূর্ণ কিনা বলতে পারবো না। কিন্তু সে সময় ব্যাপারটা আমার কাছে অত্যন্ত বিসদৃশ্য লেগেছিল। আমি জানি এর মধ্যে কিছু একটা রহস্য আছে। বেশ, এখন বলতে পারেন সেটা। ব্যাপার খুব সামান্যই।
একদিন আমি কি একটা ওষুধ কেনার জন্য ডাক্তার ওল্ডফিল্ডের ডিসপেন্সারিতে গিয়েছিলাম। সেই সময় জিন মনক্রিফকে একটা অদ্ভুত কাজ করতে দেখেছি। কীরকম? কথাটা অবশ্য বোকার মতো শোনাবে। সেদিন তাকে একটা গোলাপি রঙের পাউডার কেসের ভেতর কিছু ঢালতে দেখেছিলাম। আচ্ছা, ওটা কি পাউডার ছিল না? মানে মুখে মাখার পাউডারের কথা বলছি। বিষের আলমারি থেকে একটা বোতল বের করে তিনি কিছু ঢালছিলেন। আমাকে দেখতে পেয়ে ভীষণ চমকে উঠে তিনি তাড়াতাড়ি পাউডার কেসটা বন্ধ করে ব্যাগে ভরে দেন। তারপর আমি যাতে দেখতে না পাই সেইভাবে শিশিটাও আলমারিতে তুলে রাখেন। এটা তখন অবশ্য আমার কাছে তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে হয়নি। তবে যখন শুনছি যে মিসেস ওল্ডফিল্ডকে বিষ খাওয়ানো হয়েছিল, কথাটা অসমাপ্ত রেখে চুপ করে গেলেন নার্স হ্যারিসন। পয়রো একবার বেরিয়ে বার্কশায়ার পুলিশ বিভাগের ডিটেকটিভ সার্জেন্ট গ্রের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। তারপর তিনি আবার ফিরে এসে দেখেন নার্স হ্যারিসন স্তব্ধ হয়ে বসে রয়েছেন। হারকুল পোয়ারোর মানসপটে ভেসে উঠল বিষাদে ভরা লাল চুলওয়ালা একটি তরুণীর মুখচ্ছবি। কঠিন গলায় যে তাকে বলেছিল, আমি আপনার প্রস্তাবে রাজি নই। শবদেহ পরীক্ষার ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছিল জিন মনক্রিফ। যুক্তিও অনেক দেখিয়েছিল, কিন্তু তার মনোভাব চাপা থাকেনি। নিঃসন্দেহে অত্যন্ত চতুর মেয়েটি, সংকল্পে স্থির। ঘটনাচক্রে সে এমন এক ভদ্রলোকের প্রেমে পড়ল যার এক চিররুগ্ন স্ত্রী বর্তমান। তবে নার্স হ্যারিসনের মতে ভদ্রমহিলার অসুখ বেশিরভাগই মন গড়া। এত তাড়াতাড়ি মারা যাবার সম্ভাবনা ছিল না তার। পয়রো দীর্ঘ নিঃশ্বাস নিলেন। কি ভাবছেন মসিয়ে পয়রো? এই শোচনীয় ব্যাপারটার কথাই ভাবছি, উদাসীন স্বরে উত্তর দিলেন পয়রো। ডাক্তারবাবু এসব কিছু জানেন বলে তো আমার মনে হয় না। আমারও তাই ধারণা। দরজা ঠেলে গোয়েন্দা সার্জেন্ট গ্রে ঘরে ঢুকলেন। সিল্কের রুমালে জড়ানো কিছু একটা বস্তু তার হাতে। রুমাল খুলে সাবধানে সেটা নামিয়ে রাখলেন তিনি। একটা উজ্জ্বল গোলাপি রঙের পাউডার কেস। সেটা দেখা মাত্র নার্স হ্যারিসন বলে উঠলেন, এটাই আমি দেখেছিলাম। গ্রে বললেন, মিস মনক্রিফের দেরাজের কোণে এটা পাওয়া গেছে। একটা রুমালে জড়ানো ছিল। এতে কোনো আঙুলের ছাপ পাওয়া যাবে বলে মনে হয় না, তবুও সাবধানে হাত দেওয়াই ভালো। হাতে রুমাল নিয়ে আলতো চাপ দিলেন তিনি। পাউডার কেসটা খুলে গেল। দেখে তো মুখে মাখার পাউডার বলে মনে হয় না। পাউডারে আঙুল ডুবিয়ে তিনি জিভে ঠেকালেন। না, কোনো বিশেষ স্বাদ বা গন্ধ নেই। পয়রো বললেন, সাদা আর্সেনিকে কোনো স্বাদ বা গন্ধ থাকে না। রাসায়নিক পরীক্ষা করলেই বোঝা যাবে। নার্স হ্যারিসনের দিকে তাকালেন গ্রে। আপনি কি শপথ করে বলতে পারেন এই পাউডার কেসটাই দেখেছিলেন? হ্যাঁ, আমি নিশ্চিত। মিসেস ওল্ডফিল্ডের মৃত্যুর হপ্তাখানেক আগে এটাই আমি মিস মনক্রিফের হাতে দেখেছিলাম। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সার্জেন্ট গ্রে পয়রোর দিকে তাকিয়ে মাথা নাড়লেন। হাত বাড়িয়ে ঘণ্টি টিপলেন পয়রো। বিশ্বস্ত সতর্ক ভৃত্য জর্জ ঘরে ঢুকে তার প্রভুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। পয়রো তাকে একবার দেখে নিয়ে নার্স হ্যারিসনের দিকে ফিরে বললেন, তাহলে বছর খানেক আগে এই পাউডার কেসটাই আপনি মিস মনক্রিফের হাতে দেখেছেন বলে শনাক্ত করছেন। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এই কেসটা মাত্র কয়েক সপ্তাহ আগে মেসার্স উলওয়ার্থের দোকান থেকে কেনা হয়েছে। তাছাড়া এই বিশেষ ডিজাইন এবং রংটা মাত্র মাস তিনেক হলো বাজারে পাওয়া গেছে। নার্স হ্যারিসনের দম বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। চোখ দুটো বড় বড় করে ভয়ার্ত দৃষ্টিতে পয়রোর দিকে তাকালেন তিনি। তুমি এই পাউডার কেসটা আগে কখনো দেখেছো জর্জ? ভৃত্যকে প্রশ্ন করলেন পয়রো।
জর্জ এগিয়ে এসে ভালো করে দেখে নিল। হ্যাঁ বাবু, গত শুক্রবার 18 তারিখে আমি এই দিদিমণিকে উলওয়ার্থের দোকান থেকে এটা কিনতে দেখেছি। আপনার নির্দেশ মতো উনি যেখানেই যেতেন আমি পিছু নিতাম। সেদিন উনি বাসে করে ডার্লিংটন গিয়ে এটা কিনে বাড়ি ফিরে যান। তারপর ওই দিনই উনি মনক্রিফ দিদিমণির বাড়িও গিয়েছিলেন। আপনার কথা মতো আমি আগেই ওখানে লুকিয়েছিলাম। দেখলাম উনি শোবার ঘরে ঢুকে একটা টেবিলের দেরাজে এটা লুকিয়ে রাখলেন। দরজার ফাঁক দিয়ে আমি ওকে খুব ভালোভাবেই দেখতে পেয়েছি। উনি এরপর বাড়ি ফিরে আসেন। আমার মনে হয় এখানে কেউই বাড়ির সদর দরজা বন্ধ করে বেরোয় না। আর তখন সন্ধেও হয়ে গিয়েছিল। নার্স হ্যারিসনের দিকে ফিরে গুরুগম্ভীর কণ্ঠে পয়রো এবার বললেন, আপনি কি এগুলোর ব্যাখ্যা দিতে পারবেন মিস হ্যারিসন? আমার মনে হয় না। মেসার্স উলওয়ার্থের দোকান থেকে কেনার সময় এতে আর্সেনিক ছিল না, কিন্তু মিস ব্রিস্টোর বাড়ি থেকে বেরোনোর সময় আপনি বিষ মিশিয়ে নিয়েছিলেন। খুব শান্ত স্বরে এরপর বললেন, নিজের কাছে আর্সেনিক রেখে আপনি খুবই নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন। দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললেন নার্স হ্যারিসন। কান্না ভেজানো গলায় বললেন, এটা সত্যি, হ্যাঁ এটা সত্যি। আমি তাকে খুন করেছি, কিন্তু তা সত্ত্বেও কিচ্ছু পেলাম না, কিচ্ছু না, কিচ্ছু না। আমি পাগল হয়ে গিয়েছিলাম মসে পড়ো, আমি উন্মাদ ছিলাম। জিন মনক্রিফ বলল, আমাকে ক্ষমা করবেন মসিয়ে পয়রো, আমি আপনার ওপর অকারণে রেগে গেছিলাম। আমার ধারণা ছিল আপনি বোধহয় পরিস্থিতিটা ঘোরালো করে তুলছিলেন। পয়রো হাসতে হাসতে বললেন, প্রথমে আমি সেই রকমই চেয়েছিলাম। এ যেন অনেকটা লোককাহিনী হাইড্রা দানবের মতো। যতবারই এর একটা মাথা কাটা হয় সঙ্গে সঙ্গে সেই জায়গায় দুটো মাথা গজিয়ে ওঠে। গুজবটাও শুরু হয় ঠিক এইভাবে। প্রতি মুহূর্তে এর বিস্তারও ঘটতে থাকে। তাই আমায় সমনামধারী পুরাকালের হারকিউলিসের মতো এই দানবের আদি মাথার খোঁজ শুরু করতে হয়। দানবের বিনাশ ঘটাতে গেলে এটাই সর্বাগ্রে নির্মূল করতে হবে। এই গুজবের স্রষ্টা কে, এটা খোঁজার জন্য আমায় বিশেষ বেগ পেতে হয়নি। খুব সহজেই আমি নার্স হ্যারিসনের খোঁজ পেলাম। সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা করতে গেলাম আমি। নিজেকে তিনি একজন অতি বুদ্ধিমতী এবং সহানুভূতিশীলা মহিলা হিসেবে জাহির করার চেষ্টা করলেন, কিন্তু একটা মারাত্মক ভুল করে ফেললেন তিনি। বললেন, আপনার এবং ডাক্তার ওল্ডফিল্ডের মধ্যে কিছু গোপন কথাবার্তা তিনি নাকি হঠাৎ শুনে ফেলেছেন। কথাগুলি উনি শোনালেনও আমাকে, কিন্তু আমি তখনই বুঝলাম এটা কখনো সত্যি হতে পারে না। মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলে এটা অবাস্তব। আপনারা দুজনেই যথেষ্ট বুদ্ধি ধরেন এবং আপনারা যদি মিসেস ওল্ডফিল্ডকে হত্যা করার কথা ভেবে থাকেন তাহলে কখনোই এমন জায়গায় আলোচনা করবেন না যেখানে কোনো তৃতীয় ব্যক্তি সিঁড়ির ওপর থেকে বা রান্নাঘরের ভেতর থেকে শুনতে পারে। তাছাড়া উনি যে কথাবার্তাগুলো আমার কাছে উল্লেখ করেন সেটা আপনার চরিত্রের সঙ্গে একেবারেই বেমানান। এগুলো সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির কোনো বয়স্কা মহিলার গলায় ভালো মানাতো। আসলে উনি ওই রকম একটা পরিবেশ মনে মনে কল্পনা করে নিয়ে কথাগুলো আমার কাছে বলেন, অতটা তলিয়ে দেখেননি। এরপরই ব্যাপারটা আমার কাছে অত্যন্ত সহজ হয়ে গেল। ভেবে দেখলাম নার্স হ্যারিসন এখনও যুবতী এবং যথেষ্ট রূপ ও লাবণ্যের অধিকারিণী। তাছাড়া 3 বছর ধরে তিনি ডাক্তার ওল্ডফিল্ডের সান্নিধ্যে কাটিয়েছেন। ডাক্তার ওল্ডফিল্ডও তাঁর কর্মতৎপরতা এবং সহানুভূতিশীলতার পরিচয় পেয়ে খুশিই ছিলেন। মিস হ্যারিসন ভেবেছিলেন স্ত্রীর মৃত্যুর পর ডাক্তার ওল্ডফিল্ড হয়তো তাকে বিয়ের প্রস্তাব দেবেন, কিন্তু মিসেস ওল্ডফিল্ডের মৃত্যুর পর তিনি জানলেন ডাক্তার আপনাকে ভালোবাসেন। প্রচণ্ড রাগে আর হিংসায় ক্ষিপ্ত হয়ে তিনি তখন রটাতে শুরু করলেন ডাক্তার ওল্ডফিল্ড তাঁর স্ত্রীকে বিষ দিয়ে মেরেছেন। এটা অবশ্য আমি প্রথমেই একটু আঁচ করেছিলাম। এই গুজবের পেছনে নিশ্চয়ই কোনো
প্রতিহিংসা পরায়ণ স্ত্রীলোক রয়েছে। বিনা আগুনে ধোঁয়ার সৃষ্টি হয় না, এই প্রবাদ বাক্যটার কথা আমার মনে পড়ে গেল। শুধু গুজব ছড়িয়েই নার্স হ্যারিসন ক্ষান্ত আছেন কিনা সে বিষয়ে আমার সন্দেহ জাগল। তিনি কয়েকটা অদ্ভুত কথা আমাকে শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন মিসেস ওল্ডফিল্ডের অসুখটা নাকি বেশিরভাগই কল্পনা প্রসূত। প্রকৃতপক্ষে অতটা যন্ত্রণা তিনি নাকি ভোগ করছিলেন না। এদিকে নিজের স্ত্রীর অসুস্থতার সম্বন্ধে ডাক্তার ওল্ডফিল্ডের কিন্তু কোনো সন্দেহ ছিল না। তার মৃত্যুতেও তিনি অবাক হননি। মৃত্যুর কয়েকদিন আগে তিনি আরও একজন চিকিৎসককে দিয়ে তার পরীক্ষাও করিয়েছিলেন। তিনিও এই রোগের গুরুত্ব উপলব্ধি করেন। আমি তখন পরীক্ষামূলকভাবে শবদেহে ডাক্তারি পরীক্ষার প্রস্তাব করলাম। আমার কথা শুনে তিনি মনে মনে আঁতকে উঠলেন, কিন্তু পরক্ষণেই প্রতিহিংসার মনোবৃত্তি তার মধ্যে জেগে উঠল। আর্সেনিক পাওয়া গেলেই বা কি, তাকে তো আর কেউ সন্দেহ করতে পারছে না, বরং এতে ডাক্তার ওল্ডফিল্ড আর জিন মনক্রিফই জড়িয়ে পড়বে। আমার মনে একটাই আশা ছিল, নার্স হ্যারিসনকে বুদ্ধির খেলায় হারাতে হবে। আমি জানতাম জিন মনক্রিফ যাতে সন্দেহ থেকে মুক্তি না পান তার জন্য উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন তাকে জালে জড়ানোর। আমি আমার বিশ্বস্ত ভৃত্য জর্জকে কিছু নির্দেশ দিয়ে রাখলাম, যাকে উনি কোনোদিন দেখেননি। জর্জ তাকে সমানে অনুসরণ করে চলল, আর তারপরই মধুরেনো সমাপয়েত। জিন মনক্রিফ আনন্দে উৎফুল্ল হয়ে বলল, সত্যি আপনার তুলনা হয় না মসিয়ে পয়েরো। ডাক্তার ওল্ডফিল্ডও তার সুরে মিলিয়ে বললেন, সে আর বলতে, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই মসিয়ে পয়েরো। উহ, কি অন্ধ আর মূর্খই না ছিলাম। পয়েরো কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, আপনিও কি অন্ধ হয়েছিলেন নাকি মেদমোয়াজেলে? জিন মনক্রিফ মৃদু কণ্ঠে জবাব দিল, আমি ভীষণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলাম। আলমারির মধ্যে রাখা আর্সেনিকের হিসেবটা। ডাক্তার ওল্ডফিল্ড প্রায় চিৎকার করে উঠলেন, জিন, তুমি কি আমাকে? না না, তোমাকে নয়। আমি ভেবেছিলাম হয়তো মিসেস ওল্ডফিল্ড ওটা কোনো রকমে বের করে নিয়েছিলেন, আর নিজের অসুস্থতা প্রমাণ করতে আর সহানুভূতি আকর্ষণ করার উদ্দেশ্যে ওটা অল্প অল্প খেতেন। তারপর হয়তো একসময় বেশি মাত্রায় খেয়ে ফেলেন। কিন্তু আমি ভয় পাচ্ছিলাম শবদেহ পরীক্ষা করার পর যদি আর্সেনিক ধরা পড়ে তাহলে তারা কখনোই আমায় বিশ্বাস করবে না। ওরা ধরে নেবে তুমি স্ত্রীকে বিষ খাইয়েছ, যে কারণে ডিসপেন্সারি থেকে আর্সেনিক অদৃশ্য হবার কথা আমি কাউকে জানাইনি। বিষের হিসেবও সে কারণে আমি ভুল লিখে রেখেছিলাম। কিন্তু নার্স হ্যারিসনের কথা আমার একবারও মনে হয়নি। ওল্ডফিল্ড বললেন, আমিও ভাবিনি। ওকে আমি এত নম্র আর ভদ্র স্বভাবের মেয়ে ভাবতাম যে ওর কথা কল্পনাও করিনি। পয়েরো বিষাদ মাখানো স্বরে বললেন, হ্যাঁ, ইচ্ছে থাকলে তিনি আদর্শ স্ত্রী আর মা হতে পারতেন, কিন্তু তার কামনা বাসনা ছিল অত্যন্ত বেশি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি স্বগতোক্তি করলেন, খুবই দুঃখজনক। মাঝবয়সী পুরুষটা আর তার বিপরীতে উৎসুক হয়ে বসা স্ত্রীলোকটির দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তিনি মনে মনে বললেন, অন্ধকারের কালিমা মুছে যাবার পর এরা এবার সূর্যের আলো দেখতে পাবে, আর আমিও হারকিউলিসের দ্বিতীয় কর্তব্য সমাধা করলাম। শেষ হলো আজকের গল্প, আগাথা ক্রিস্টির লেখা দ্য লার্নিয়ান হাইড্রা। খুব তাড়াতাড়ি পরবর্তী গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন সাহিত্যের সেরা সময়।